আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সামনে তো আমাদের এইচএসসি পরীক্ষা, আর এই এইচএসসি পরীক্ষার জন্য আমাদের নতুন একটা সিরিজ আমরা লঞ্চ করেছি, যেটাকে আমরা বলছি এইচএসসি পিক্টোরিয়াল সিরিজ। তো এই পিক্টোরিয়াল সিরিজের আমাদের মূল উদ্দেশ্য হলো যে বোটানি এবং জুওলজিতে যে পিকচারগুলো রয়েছে বা ছবিগুলো রয়েছে, এই ছবিগুলা যাতে খুব সহজে আমরা আঁকতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা বায়োলজি স্টুডেন্ট আছো তাদের একটা ভীতি কাজ করে ছবির প্রতি, যে যেই ছবিগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ছবিগুলো প্রপারলি অনেকে পরীক্ষা হলে এঁকে আসতে পারে না, বা আঁকলেও সেক্ষেত্রে নাম্বারটা আসতেছে না। তো আমাদের এই সিরিজে আমি তো ডক্টর মাসুদ স্যার তোমাদেরকে দেখাবো কিভাবে এইচএসসি তে সহজে ছবিগুলো আঁকা যায়। তো আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য শুরুতেই বোটানিতে কোন কোন ছবিগুলো বেশ ইম্পর্টেন্ট সেই ছবিগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলো আমরা আমাদের এইচএসসি পিক্টোরিয়াল সিরিজের প্রথম ক্লাস বোটানির সেটা আজকে শুরু করছি, এবং এই ক্লাসটা হচ্ছে আমাদের সাজেশন ক্লাস। অর্থাৎ যেই ক্লাসে আমরা তোমাদেরকে বোটানির যেই সকল ছবিগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেই ছবিগুলো সম্পর্কে ধারণা দিব। যেহেতু এটা এইচএসসি 2025 ব্যাচ, এটা হচ্ছে একটা শর্ট সিলেবাস ব্যাচ, তো যার কারণে শর্ট সিলেবাসে বোটানি কিন্তু সব চ্যাপ্টার নাই। তোমাদের চ্যাপ্টার আছে 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার হচ্ছে তোমাদের 7, 8 এবং 9, 11। তো এই যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টারে কোন কোন ছবিগুলো পরীক্ষায় আসে, চলো আমরা সেই ছবিগুলা সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমত আমরা যদি তোমাদেরকে বলি যে প্রথম কোন ছবিটা বেশ ইম্পর্টেন্ট, আমরা যদি অধ্যায় 1-এর কথা বলি, অধ্যায় 1-এ আমাদের আসলে ছবিগুলো আঁকতে হয় মূলত হলো কোশ্চেনের সাথে মিল রেখে। তো অধ্যায় 1-এ যে ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম যে ছবিটা আছে এটা হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এই যে মডেলটা, এই মডেলটার যে পিকচার আছে, ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দ্বিতীয়ত যদি আসি আর কি কি ছবি এই জায়গাতে আসে, তো সেই ক্ষেত্রে দ্বিতীয়ত আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া and প্লাস্টিড। এটা এরপর আসো 3 নম্বর যে ছবিটা আছে, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ছবিটাও পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ছবিটা, হ্যাঁ, এই ছবিটাও বেশ ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা 4 নম্বরে আসি তাহলে সেটা হচ্ছে ডিএনএ এবং হচ্ছে ডিএনএ যে স্ট্রাকচার বা ডিএনএ যে গঠন আছে, এবং সেই সাথে ডিএনএ যে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, ডিএনএ যে প্রতিলিপিকরণ যে পদ্ধতি আছে সেটাও বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় ডিএনএ প্লাস ডিএনএ রেপ্লিকেশন, এই যে রেপ্লিকেশন পদ্ধতিটা, এটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। এরপর আসি আমরা 5 নাম্বার যেটা, সেটা কয়েকটা পদ্ধতি আছে যেটা আমাদের পরীক্ষায় খুব করে আসে। সেটা হলো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর হলো ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন এবং হচ্ছে ট্রান্সলেশন। তাহলে একটা হলো ট্রান্সক্রিপশন আর একটা হলো ট্রান্সলেশন। তাহলে এই যে ছবিগুলো, এই ছবিগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা তোমাদেরকে যদি একটু স্টার দিয়ে দিই যে এই ছবিগুলোর মধ্যে আসলে খুব ভালো করে শিখতে হবে কোনটা, তাহলে ফ্লুইড মোজাইক মডেল এটা হচ্ছে একটা ট্রিপল স্টার। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এটা একটা সিঙ্গেল স্টার ছবির ক্ষেত্রে। নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের একটা ডাবল স্টারের কোশ্চেন। ডিএনএ গঠন এটা ট্রিপল স্টার এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই ছবিটাও হচ্ছে পরীক্ষার জন্য একটা ট্রিপল স্টারের কোশ্চেন। তাহলে আমরা অধ্যায় 1-এর মধ্যে বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম, যেই কয়েকটা কোশ্চেনের সাথে ছবি আছে। তো এই ছবিগুলো আমাদেরকে আঁকতে হবে।
তো এটা হলো আমাদের প্রথম অধ্যায় চ্যাপ্টার 1, যেটা হচ্ছে সেল। এই সেল থেকে আমরা এই সাজেশনটা দিলাম। এবার আসো আমাদের চ্যাপ্টার 2। আমরা যদি চ্যাপ্টার 2 এর কথা বলি, যে চ্যাপ্টার 2 বা অধ্যায় 2, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টার 2 এটা হচ্ছে সেল ডিভিশন এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আসো যে কোন কোন ছবিগুলা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি 1 নম্বরে আসি, তাহলে এই জায়গাতে আমাদের সেল সাইকেল বা কোষ চক্র, যেটাকে আমরা বলছি কোষ চক্র বা ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছে সেল সাইকেল, এটা ছবিটা ইম্পর্টেন্ট। তারপর যদি আমরা 2 নম্বরে আসি, তাহলে সেটা হচ্ছে মাইটোসিসের ধাপগুলো। মাইটোসিস এর ধাপসমূহ অর্থাৎ স্টেজেস অফ মাইটোসিস। এরপর আসি আমরা 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে টপিকটা আছে, এটা হলো মিওসিসের যে ধাপগুলো আছে, মিওসিস এর ধাপসমূহ অর্থাৎ স্টেপস অফ মিওসিস। আচ্ছা, এরপর লাস্ট যেই ফিগারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রসিং ওভার। পরবর্তী যে টপিকটা আছে, এই টপিকটার নাম হলো ক্রসিং ওভার। ঠিক আছে, তাহলে এই যে আমরা 4টা টপিকের কথা বললাম, এই 4টা টপিকে আসলে আমাদের ছবির জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট এর মধ্যে কোন কোন ফিগারগুলা আমাদের মাস্ট শিখে যাওয়া দরকার। এর মধ্যে আমরা যদি বলি কোষ চক্র, এটা একটা সিঙ্গেল স্টার, কারণ কোষ চক্রটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই অনুধাবনের প্রশ্নে আসে বা কম্প্রিহেন্সিভ কোশ্চেনের মধ্যে চলে আসে। মাইটোসিসের ধাপসমূহ এটা এইচএসসি লেভেলের জন্য কম্পারেটিভলি একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও যে ইম্পর্টেন্ট না তা বলা যাবে না, এটা ডাবল স্টার। বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেই স্টেপটা, সেটা হচ্ছে মিওসিসের ধাপ। মিওসিসের আমাদের যে স্টেজগুলো আছে, মিওসিস 1 এবং মিওসিস 2, এর মধ্যে বেসিক্যালি মিওসিস 1 এবং এর মধ্যেও যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট যে ধাপটা রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা প্রোফেজ 1 বলছি, সেই জিনিসটা আমাদেরকে আঁকতে হবে ভালো করে। বিশেষ করে প্রোফেজ 1 এর যে 5টা স্টেপ আছে, একটা হচ্ছে তোমার লেপ্টোটিন, তারপর হচ্ছে তোমার জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তারপর গিয়ে হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো এই সকল যে স্টেজগুলো, এই স্টেজগুলো আমাদেরকে শিখতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বলেছি, ছোট ছোট সূক্ষ্ম ভুল হয় বিধায় আমরা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো ওভারলুক করে যাওয়ার কারণেই কিন্তু আমাদের পরীক্ষার নাম্বারটা অনেক কমে যাচ্ছে। তো আমাদের এই সিরিজে তোমাদেরকে আমরা দেখাবো যে কিভাবে এই ছোট ছোট ভুলগুলোকে আমরা ঠিক করে পরীক্ষার হলে একটা সুন্দরভাবে ছবি আঁকতে পারি। তো আমরা সেকেন্ড অধ্যায় যেটা ছিল, তাহলে সেকেন্ড অধ্যায়ে যে ছবিগুলো, সেই ছবিগুলোর একটা আমরা সাজেশন দিলাম। তাহলে আমাদেরকে যদি খুব অল্প করেও ছবি আঁকতে হয়, তাহলে আমাদেরকে মিওসিসের ধাপগুলো শিখতে হবে এবং সেই সাথে মিওসিসের ধাপসমূহ শেখার সময় আমাদেরকে ক্রসিং ওভার এর ছবিটাও আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অধ্যায় 2 সেল ডিভিশনের যেই তোমার হচ্ছে সাজেশন, সেটা। এবার আসি আমরা পরবর্তী অধ্যায়, যেটা হচ্ছে অধ্যায় 4, যেটা মাইক্রো অর্গানিজম বা অণুজীব। তো আমরা যদি অধ্যায় 4 যেটাকে আমরা বলছি হলো মাইক্রো অর্গানিজম, আমরা যদি এই অধ্যায়টার কথা বলি, তো এই অধ্যায়ের ছবিগুলো কি কি আছে, আমি যদি ফার্স্ট যে ছবিটা আছে সেটা যদি আমরা বলি, এটা হচ্ছে ভাইরাসের একটা জীবনচক্র আছে, যেটাকে আমরা লাইটিক জীবনচক্র বলি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাইরাসের লাইটিক জীবনচক্র অর্থাৎ লাইটিক লাইফ সাইকেল অফ ভাইরাস। ঠিক আছে, এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর যদি আসি, ভাইরাসের গঠন আসতে পারে। সো ভাইরাসের গঠন, ভাইরাস প্লাস ব্যাকটেরিয়ার গঠন পরীক্ষা আসে, ব্যাকটেরিয়ার গঠন।
ব্যাকটেরিয়ার গঠন, তার মানে স্ট্রাকচার অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, স্ট্রাকচার অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা স্ট্রাকচার গুলো বেশি ইম্পর্টেন্ট আছে। তারপর যদি আসি আমরা 3 নাম্বার যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়ার দুইটা লাইফ সাইকেল আছে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, আরেকটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই যে দেখো দুইটা লাইফ সাইকেল, একটা হচ্ছে হেপাটিক অ্যান্ড ইরাইথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাঁ, তাহলে এই তিনটা জিনিস যদি কেউ ভালো করে এঁকে যেতে পারে, তাহলেই মোটামুটি ভাবে চ্যাপ্টার 4 মাইক্রো অর্গানিজম থেকে আসলে তেমন কিছু আর লাগবে না। তবে এর মধ্যে যদি আমরা বলি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে লাইফ সাইকেল যেটা আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর ভাইরাস ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, এটাকে আমরা একটা সিঙ্গেল স্টার দিতে পারি, স্পেশালি ভাইরাসেরটা সিঙ্গেল স্টার। আর ব্যাকটেরিয়ারটা যদি আমরা বলি এটা একটু ইম্পর্টেন্ট বেশি, সো এটাকে ডাবল স্টার দেওয়া যায়, ওভারঅল সিঙ্গেল স্টার। আর হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটাও পরীক্ষার জন্য ট্রিপল স্টারের একটা কোশ্চেন। ঠিক আছে, সো কোশ্চেন হিসাবেও এটা খুবই ইম্পর্টেন্ট। সাইড বাই সাইড এটাকে যদি আমরা চিত্রের জন্য বলি, তাহলে চিত্রের জন্য এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর চলে যাব আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে অধ্যায় 7, বোটানি অধ্যায় 7। সেটা হলো আমাদের আবৃতবীজী এবং নগ্নবীজী, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড জিমনোস্পার্ম। অ্যান্ড জিমনোস্পার্ম। তাহলে অ্যাঞ্জিওস্পার্ম এবং হচ্ছে জিমনোস্পার্ম, তাহলে এই দুইটা জিনিস খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। তবে এই যে চ্যাপ্টারটা তোমরা দেখতেছো অধ্যায় 7 অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্ম, এখানে কিন্তু ছবি খুব ফিক্সড। ঠিক আছে, অল্প কিছু ছবি আছে, এই ছবিগুলোই আমাদের আঁকতে হবে। যেমন এখানে দুইটা উদ্ভিদের গোত্র আছে, একটা হচ্ছে মালভেসি আর একটা হচ্ছে পোয়াসি। মালভেসি অ্যান্ড পোয়াসি। ঠিক আছে, এই যে দুইটা গোত্র, এই দুইটা গোত্রের মধ্যে আমরা এদের যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে, এই শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে আমাদের ছবিগুলো খুবই রিলেটেড। সো এই ছবিগুলো আমাদেরকে আঁকতে হবে। 2 নম্বর যেটা আছে সেটা হলো পুষ্প প্রতীক, অর্থাৎ যেটাকে আমরা বলছি হলো ফ্লোরাল ডায়াগ্রাম। ঠিক আছে, ফ্লোরাল ডায়াগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর শনাক্তকারী যে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যে তাদের যে ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টার্স, ঠিক আছে, এটাও আমাদেরকে জানতে হবে। তো এই দুইটা ছবির পাশাপাশি যদি তোমার আরো দুইটার কথা আমরা যদি বলি, একটা হচ্ছে এস্টিভেশন বা যেটাকে আমরা পুষ্পপত্র বিন্যাস, ঠিক আছে বলি, এটার ফিগারটাও অনেক সময় পরীক্ষা আসে। আর একটা হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, অমরা বিন্যাস বা এটাকে আমরা নাম দিয়েছি প্লাসেন্টেশন। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে এই যে টপিকগুলো আমরা বললাম, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা যদি একদম ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার বা ট্রিপল স্টারের কথা বলি, তাহলে মালভেসি এবং পোয়াসি। স্পেশালি আমাদের এই মালভেসি যেই তোমার ফ্যামিলি আছে বা গোত্রটা আছে, এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর যদি আসি আমরা নেক্সট, এরপরে এস্টিভেশন বা অমরা বিন্যাসের কথা যদি বলি, এটা আমরা সিঙ্গেল স্টার দিয়ে রাখতে পারি। অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে এই ধরনের যে এস্টিভেশনের টাইপস গুলা যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলে বা পুষ্পপত্র বিন্যাসের মানে তোমার হচ্ছে টাইপস গুলা ব্যাখ্যা করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাথে ছবি আঁকতে হবে। তাহলে আমরা অধ্যায় 7-এর মধ্যে মালভেসি, পোয়াসি
তারপর হচ্ছে এস্টিভেশন, অমরা বিন্যাস, এইগুলোর ছবিগুলো মোটামুটি আঁকলে পরীক্ষার হলে ইনশাল্লাহ ছবি নিয়ে আর প্রবলেম হবে না। আচ্ছা, এরপর যদি আসি আমরা পরবর্তী যেই টপিকটা, এটা হলো আমাদের চ্যাপ্টার 8 যেটা টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। চ্যাপ্টার 8টা হলো টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম। ঠিক আছে, এইটার যদি কথা বলি তাহলে প্রথমত যদি আমরা টপিকগুলো আসি যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, ভাস্কুলার বান্ডলের যে টাইপস গুলো আছে বা প্রকারভেদ আছে, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। ভাস্কুলার বান্ডল। দ্বিতীয়ত যে ছবিটা আছে সেটা হচ্ছে মূলের তোমার হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, সেটা একবীজপত্রীও হতে পারে, সেটা দ্বিবীজপত্রীও হতে পারে। একবীজপত্রী আর আরটাকে আমরা বলি হচ্ছে দ্বিবীজপত্রী। পরীক্ষায় কাণ্ডটা খুব কম আসে, মূলের যে ফিগারটা এটাই সবচেয়ে বেশি আসে। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, ঠিক আছে, মনোকট এবং যে ডাইকট, ঠিক আছে, দুটারই যে ক্রস সেকশন অফ রুটস, ঠিক আছে, মনোকট অ্যান্ড ডাইকট, ঠিক আছে, এই দুটারই তোমার হচ্ছে যে ক্রস সেকশন, ঠিক আছে, এই দুইটা ছবি পরীক্ষা খুব আসে। তারপরে যদি কেউ আরো এক্সট্রা শিখতে চায় তাহলে সেই ক্ষেত্রে কাণ্ডের যে প্রস্থচ্ছেদ আছে, কাণ্ডের প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এটা শুধুমাত্র একবীজপত্রী যে কাণ্ডগুলো আছে, মনোকট স্টেম, ঠিক আছে, সেটা শিখলেই হবে। তো এখানে যদি আমরা বলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা, তাহলে সেই ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল, দিস ইজ ইনফিনিটি স্টার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাস্কুলার বান্ডল। এরপর আসো মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে মনোকটটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং যেটা হচ্ছে ডাইকট বা দ্বিবীজপত্রী, এটাকে আমরা ডাবল স্টার দিয়ে রাখতে পারি। আর কাণ্ডের প্রস্থচ্ছেদ যদি আমরা বলি তাহলে এটা একটা সিঙ্গেল স্টার দিয়ে রাখতে পারো, আর কেউ যদি না আঁকতে চাও তাহলেও খুব বেশি সমস্যা নাই। সো এই যে কোশ্চেন্স গুলো দেখালাম, ঠিক আছে, এগুলোর সাথেই সাধারণত তোমার হচ্ছে প্রশ্নগুলো ছবি আঁকতে হয়। সো খুব ভালো করে ভাস্কুলার বান্ডলের ছবি এবং সেই সাথে যদি কেউ মনোকট রুটস যেটা আছে সেটা যদি কেউ ছবি এঁকে রাখে, আমার মনে হয় এটা পরীক্ষা জন্য মোটামুটি তোমার জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি আমরা পরবর্তী যেই অধ্যায়টা আছে, এটা হচ্ছে অধ্যায় 9। অনেকেরই একটা ভীতিকর অধ্যায় হিসেবে এই অধ্যায় 9টা মনে করে, ঠিক আছে, এখানে আসলে ভীতিকর তেমন কিছু নাই, যেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদের শারীরতত্ত্ব, বাংলায় আমরা এটাকে উদ্ভিদের শারীরতত্ত্ব বলছি। তো এটার মধ্যে যেটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসবে তোমার বিভিন্ন প্রক্রিয়ার সাথে ছবিগুলো থাকে। যেমন আমরা যদি বলি প্রথমেই চক্রীয় এবং অচক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে, এটার বেশ ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনের সাথে এটার ফিগারটাও আঁকতে হয়। সো যেটাকে আমরা সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলছি। এরপর আসো 2 নম্বর যেটা টপিক আমরা পরীক্ষার জন্য বলি বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেলভিন চক্র বা যেটাকে আমরা অনেক সময় তোমার হচ্ছে C3 সাইকেল বলি, এটা বেশ ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 4 নম্বর আমরা বলতে পারি সেটা হলো যে তোমার হচ্ছে আমরা যদি খনিজ লবণ পরিশোষণ
ঠিক আছে, বা মিনারেল অ্যাবজর্পশন, এই সেগমেন্ট থেকে যদি বলি, তাহলে এখানকার মধ্যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, ঠিক আছে, এই ফিগারটা বেশি ইম্পর্টেন্ট। লুন্ডেগার্ডের যে মতবাদটা আছে, তো এই মতবাদটাও অনেক সময় কলেজ পরীক্ষায় আসলেও বোর্ড পরীক্ষায় খুব কম আসছে। আরেকটা জিনিস যেটা তোমাকে একটু শিখে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল, ঠিক আছে, এই ক্রেবস সাইকেলটা তোমাকে শিখতে হবে। তো এখন আমরা যদি এই যে ছবিগুলোর কথা বললাম, যদি আমরা একটু তোমাকে বলি যে কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন চক্রীয় এবং অচক্রীয় মধ্যে পরীক্ষার সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো অচক্রীয় ফটোফসফোরিলেশন। তো এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার একটা ফিগার। কেলভিন চক্র, এটাও অনেক সময় পরীক্ষায় আসে, সো এটা আমরা ডাবল স্টার দিয়ে রাখলাম। গ্লাইকোলাইসিস পরীক্ষার জন্য এতটাই ইম্পর্টেন্ট যে এটাকে আমরা ট্রিপল স্টার দিলাম। এরপর আসো যেটা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন যে কো ট্রান্সপোর্টটা আছে, এটাও পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, সো এটা একটা ডাবল স্টারের কোশ্চেন। ক্রেবস চক্রটা তোমরা বোর্ড পরীক্ষায় এটা আসে না যে বললে ভুল হবে, একটু কম আসে, তবে তারপরেও এটার ফিগারটা আমাদের শিখে রাখা খুবই প্রয়োজন। আর এরপর আসি আরেকটা পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে, ঠিক আছে, কিছু কিছু বার বোর্ড প্রশ্নে আসছে, সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে ইটিএস বলি। তো ইটিএস পরীক্ষার জন্য আমরা ডাবল স্টার দিয়ে রাখতে পারি। ইটিএস যেটা বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনও অনেক সময় পরীক্ষায় আসে। তো ফিগার হিসেবে ইটিএস এটা ডাবল স্টার, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এটা ডাবল স্টার, গ্লাইকোলাইসিস এবং যেটা নন সাইক্লিক ফটোফসফোরিলেশন বা অচক্রীয় ফটোফসফোরিলেশন, এই দুইটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো কেউ যদি ফিগার আঁকো, তাহলে সবার আগে আমাদেরকে অচক্রীয় ফটোফসফোরিলেশন এবং সেই সাথে গ্লাইকোলাইসিস, এই দুইটা ফিগার আগে কভার করতে হবে। এরপর চলে আসি আমাদের লাস্ট যে অধ্যায় শর্ট সিলেবাসের, সেটা হলো অধ্যায় 11, যেটা হচ্ছে বায়োটেকনোলজি। অধ্যায় 11, এটা হচ্ছে বায়োটেকনোলজি। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে পরীক্ষার জন্য কোন ফিগারগুলো বেশি ইম্পর্টেন্ট? এটার মধ্যে দুইটা ফিগার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা ফিগার হচ্ছে নাম্বার 1 টিস্যু কালচার, হচ্ছে টিস্যু কালচার এর যে স্টেপসগুলো আছে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে যেটাকে আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে স্টেপসগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ জীব প্রযুক্তির বা জিন প্রযুক্তির, আমরা জিন প্রযুক্তি বলি, জিন প্রযুক্তির যে ধাপ বা স্টেপস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্টেপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে স্টেপসগুলো আছে এটা পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট আছে। এরপর আসো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার হলো ডিএনএ ক্লোনিং। তারপর হচ্ছে 4 নাম্বার আছে প্লাজমিড। আর এটা হলো 5 নাম্বার ইনসুলিন প্রোডাকশন, ঠিক আছে, বা ইনসুলিন উৎপাদন। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই ছবিগুলো আমাদের আসলে অধ্যায় 11 থেকে আছে, বাট সবগুলো ছবি যে পরীক্ষায় আসবে বা আঁকতে হবে এমন না। তবে পরীক্ষার জন্য টিস্যু কালচার এটা হচ্ছে ট্রিপল স্টার, জিন প্রযুক্তির যে ধাপগুলো এটাও ট্রিপল স্টার, এবং এই জিন প্রযুক্তির যে ধাপ আর এই যে ইনসুলিন প্রোডাকশনের যে ছবিটা মোরলেস সেম, একই ফিগার দিয়ে আমরা সাধারণত দুইটাকে মোটামুটি আঁকতে পারবো। আর এখানকার মধ্যে প্লাজমিড এবং ডিএনএ ক্লোনিং এটা খুবই মানে বলবো যে অতটা ইম্পর্টেন্ট না, সো এটা যদি কেউ না আঁকো তাহলেও কোনো সমস্যা নাই। আর ইনসুলিন প্রোডাকশন আর জিন প্রযুক্তির যে ধাপটা মোটামুটি একই, সো এটা হচ্ছে আমরা এটাকেও ট্রিপল স্টার দিতে পারি, যেহেতু ওটা আঁকলে এটা পারা যায়। সো ওভারঅল দুইটাই যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো, এটাই হচ্ছে আমাদের বোটানির পিক্টোরিয়াল সাজেশন, অর্থাৎ যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাজেশন দিলাম আমরা তোমাদেরকে। তো এই ছবিগুলোই তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এবং একটা কথা মনে রাখবা, যারা পরীক্ষায় ছবিটাকে
ওভারলুক করে বা ছবিটা না এঁকে শুধু ডেসক্রিপশন লিখে নাম্বার পেতে চায়, তারা আসলে পরিপূর্ণভাবে নাম্বার পাবে না। যেমন একটা এক্সাম্পল দিই, টিস্যু কালচারের স্টেপ আসছে, এখন তুমি কি করলা, টিস্যু কালচার সুন্দর করে স্টেপগুলো লিখে দিলাম, কিন্তু কোনো ফিগার ড্র করলা না বা কোনো ছবি আঁকলা না। তাহলে যদি এটা 4 মার্কের কোশ্চেন হয়, টিচার তোমাকে 1 বা 2 মার্কস চাইলে কম দিতে পারেন। ঠিক আছে, তাহলে অর্ধেকটা নাম্বার অর্থাৎ 40 থেকে 50% নাম্বার একটা কোশ্চেনের কিন্তু ফিগারের উপর ডিপেন্ডেন্ট। সো এই কারণে তোমাদেরকে অবশ্যই ফিগারের প্রতি যত্নবান হতে হবে। আমাদের নেক্সট সিরিজে এবং সিরিজের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো যে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ফিগারগুলো, এই ফিগারগুলোতে আসলে কোন কোন টেকনিকে আঁকতে হয়। অনেকেই মনে করে যে ফ্রি হ্যান্ডে ফিগার আঁকতে হয়, বাট আসলে ম্যাক্সিমাম ফিগারই তোমাকে ফ্রি হ্যান্ডে আঁকতে হবে না। পেন্সিল কম্পাস ব্যবহার করে তুমি চাইলে ছবি আঁকতে পারবা, এবং কত সূক্ষ্ম ভুলের কারণে আমাদের ছবিটা যে কাটা যাচ্ছে সেটাই আমরা তোমাদেরকে নেক্সট পর্বে দেখাবো। আজকে এই পর্যন্তই। আমি ডক্টর মাসুদ স্যার, কনসেপ্ট একাডেমি থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।